ব্যক্তিগতভাবে আমরা সবাই রাজনৈতিক, যতই আমরা বলি অপলিটিক্যাল, আমাদের নিজস্ব একটা ভাবনা, একটা সমর্থন, একটা ইচ্ছে থাকে। এই ভারতবর্ষে প্রত্যেকটা মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রকাশ করেন সমর্থনের মধ্যে দিয়ে। আর যারা ভোট দিতে পারেন না কিন্তু ভোট হয়ে যায়, সেটা দুর্বৃত্তদের দাপাদাপির জন্য। আমি রাজনৈতিক, কিন্তু কোন রাজনৈতিক দলের হয়ে জনপ্রতিনিধি হিসাবে হয়তো আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছি, সেটার সময় আপনাদেরকে জানিয়ে দেবে। এখন শুধু বলি, রাজনীতি মেধাদের, সৎদের, সহিষ্ণু এবং সংবিধানকে যারা সম্মান করে, তাদের দাবি করে, তাদের অংশগ্রহণ ব্যতীত এই ভারতবর্ষের সংবিধান এবং রাজনৈতিক পরিবেশ কখনোই সুন্দর এবং সমৃদ্ধ হতে পারে না। তাই রাজনীতিতে আসাটা অবাঞ্ছিত কিছু নয়, দেরি হলেও আমি মনে করি সঠিক পদক্ষেপ। প্রথম আদর্শ হলো আমাদের একমাত্র অস্ত্র সংবিধান। সংবিধান বলে যে কোনো রকমভাবে, প্রথমেই বলি আর্টিকেল 1 থেকে 4 বলা আছে, ধর্মের ভিত্তিতে কোনো রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক বিভাজন হতে পারে না। একই সঙ্গে সংবিধানের 25 থেকে 28 ধারা পর্যন্ত পরিষ্কার বলা আছে, ধর্মের ভিত্তিতে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সেকুলার মেন্টালিটি রাখতে হবে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখতে হবে। আমার প্রথম এবং অন্যতম লক্ষ্য হলো দুর্নীতিমুক্ত একটা নতুন রাজনৈতিক পরিবেশ আগামী দিনে আমরা ক্ষমতায় আসার 15 দিনের মধ্যে কার্যকর করব। অর্থাৎ দুর্নীতি তৃণমূল স্তর থেকে সর্বোচ্চ স্তরে সম্পূর্ণ নির্মূল হবে, এটা প্রথম। দ্বিতীয়, আমরা যে দাবি রাখব সেটা হলো ধর্মীয় ভেদাভেদ বা উচ্চবিত্ত নিম্নবিত্তের যে ভেদাভেদ, এই ভেদাভেদ আমরা রুখে দেব। অর্থাৎ এই ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে, বয়স এবং কাজের নিরিখে তার মেধা অনুযায়ী যে প্রাপ্য তারা দাবি করে সেটা নিশ্চিতভাবে পাবে। কর্মসংস্থান আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হবে। প্রত্যেকটা পরিবার যাতে স্বনির্ভর হয়, তার জন্য প্রশিক্ষণ এবং উপযুক্ত শিক্ষার ভিত্তিতে সেই কর্মসূচি আমরা কার্যকর করব। আচ্ছা, আপনার যে রাজনৈতিক দল, কি নতুন কোনো রাজনৈতিক দল হবে না, কোনো দলে যোগ দেবে না? দেখুন, আমি তো ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল তৈরি করবার মতো সেই জায়গায় নেই। আমি নিশ্চিতভাবে আমাদের সহযোগী মনোভাবাপন্ন সংবিধানকে যারা অগ্রাধিকার দেয়, মেনে চলে, বাবা সাহেব আম্বেদকরের আদর্শে আমি বিশ্বাসী এবং সংবিধানকে আমি শ্রদ্ধা করি, মেনে চলি। সংবিধানকে যে দল সামনে রাখে সেই দলেরই আমি একটি অন্যতম দায়িত্ব নিয়ে আগামী দিনে নিশ্চয়ই মানুষের কথা, মানুষের অধিকার নিয়ে গণতন্ত্র রক্ষার জন্য এগিয়ে আসব। আপনাদের সবাইকে আহ্বান করব এই কর্মসূচিতে সামিল হন এবং ধর্মীয় যে ভেদাভেদ বা হিংসার যে পরিবেশ, দুর্নীতির যে ভয়াবহ অসহনীয় পরিবেশ, সেটাকে প্রতিরোধ করতে, বেকারত্বকে নির্মূল করতে, দারিদ্রতাকে দূরীভূত করতে আর রাজনৈতিক সন্ত্রাসকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে আমাদের দল অগ্রাধিকার দেবে। শিক্ষা, চিকিৎসা, সুরক্ষা, কর্মসংস্থান, সুবিচার এবং প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রক্ষা করাই হলো আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ এবং অগ্রাধিকার। আচ্ছা, রাজ্য সরকার যে জনপ্রকল্পগুলি চালু করেছে, বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার, তারপর কন্যাশ্রী, রূপশ্রী, এগুলিকে আপনারা কোন চোখে দেখছেন? দেখুন, এটা হলো একটা দুর্নীতির এবং সম্পূর্ণভাবে সাধারণ মানুষকে বোকা বানিয়ে দুর্নীতি কায়েম করা, অযোগ্যদের বারবার সিংহাসনে ফিরে আসার একটা সুপরিকল্পিত চক্রান্ত। সংবিধানে বলা আছে সরকারকে স্বাধীনভাবে যেমন প্রত্যেকটা নাগরিককে বাঁচতে দিতে হবে, তেমন তাদের কর্মসংস্থানের জন্য উপযুক্ত শিক্ষা দিতে হবে, সুরক্ষা দিতে হবে এবং দিতে হবে তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য যাবতীয় পরিষেবা। তার মধ্যে অন্ন, বস্ত্র, বাসস্থান, সুরক্ষা অন্যতম। এই রাজ্য সরকার ব্যর্থ। কেন তিনি 1012 টাকা দিয়ে একটা ভোট কেনার চেষ্টা করছেন? এই ভোট কেনার উদ্দেশ্য সেই মানুষটির স্বাধীন এবং সাংবিধানিক অধিকার হরণ করে নেওয়া 1000 টাকা বা 1500 টাকার বিনিময়ে। এটা অসাংবিধানিক
রাজ্য সরকার প্রকল্প তৈরি করতেই পারেন, কিন্তু এই নয় যে 1,000 1,500 টাকা দিয়ে এই বাংলার প্রায় 75% মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে। এটা আমি জনগণের কাছেই বলবো। এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আপনার যে পরিবারের একজন বা একাধিক সন্তান রয়েছে তাদের স্বাধীনভাবে সমৃদ্ধ এবং উন্নত জীবনযাপন করতে এক প্রকার বাধা দান করছে। বলুন, লক্ষ্মীর ভাণ্ডার জরুরি নয়, জরুরি আমার সন্তানের উপযুক্ত শিক্ষা এবং কর্মসংস্থান। বিএ পাস করে খেয়াল করে দেখুন, আমার এখানে এসে ঝাড় দেয়, নর্দমা পরিষ্কার করে, তার দিনে মাইনে কত? 100 দিনের কাজে 220 টাকা। আজকে দিনে দাঁড়িয়ে এটাই তো সব থেকে বড় অসাংবিধানিক, এটাই তো সব থেকে বড় নক্কারজনক, লজ্জাজনক। যেমনভাবে মায়েদেরকে 1200 টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করার জন্য তাদেরকে প্রলোভিত করা হচ্ছে, এটা আমি বলি যে রাজকোষের অর্থের অপচয় এবং এই সরকারের যারা এই নীতিকে কার্যকর করেছেন তাদের অশুভ বুদ্ধির একটা বহিঃপ্রকাশ। এই সমস্ত কর্মসূচি দিয়ে কোনো নাগরিককে স্বাধীনভাবে, সুস্থভাবে, সম্মানের সঙ্গে বাঁচার অধিকার কেড়ে নিতে পারে না। আমি প্রত্যেকটা মায়ের কাছে করজোড়ে আবেদন করব, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন, নিন, কিন্তু এটাও দাবি করুন আমার সন্তানটি রাজপথে পড়ে রয়েছে, সে কী অপরাধ করেছিল, তার চাকরি চলে গেছে কেন? এই প্রশ্ন করুন। আমার সন্তানটি স্কুলে পড়ছে, তাকে উপযুক্ত শিক্ষা দেওয়া হচ্ছে না কেন? যে স্কুলের শিক্ষকরাই নেই সেখানে আমার সন্তান কি করে সুশিক্ষা পাবে? আমার সন্তান বিএ এমএ পাস করার পরেও তার চাকরির নিশ্চয়তা নেই কেন? কারণ তাকে শেখানো হয় না কেন উপযুক্ত শিক্ষা, দেওয়া হয় না কেন উপযুক্ত প্রশিক্ষণ, কেন সে বেকার? এই প্রশ্ন আপনাদের করতে হবে। মনে রাখবেন, যে প্রশ্ন করে তাকে শাসন করা কঠিন, আর যে চুপ করে ভীত হয়ে থাকে, সামান্য একটু উপঢৌকনে চুপ করে থাকে, তাকে বারবার দাসের মতো, চাকরের মতো নিয়ন্ত্রণ করা, এই দুঃশাসন কায়েম করা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সামিল হওয়ার নামমাত্র। আমি বলবো, রাজ্য সরকার ভয়াবহ দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং প্রমাণিত। সেই দায় এড়াবার জন্য তিনি একের পর এক প্রোপাগান্ডা তৈরি করছেন। এই লক্ষ্মীর ভাণ্ডার, 100 দিনের কাজ, এগুলো প্রোপাগান্ডারই অংশ। এইগুলো একটা মানুষকে দাস বানিয়ে রাখার, দীর্ঘদিন গরিব বানিয়ে রাখার, বংশ পরম্পরা তাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার এক গভীর ষড়যন্ত্র। স্যার, আপনি যেটা দাবি করলেন যে স্বাধীনতা হরণ করা হচ্ছে, কিন্তু লক্ষ্মী ভাণ্ডার থেকে যে প্রকল্প, এগুলো কিন্তু মানে ইভেন যে মহিলারা আছে তারা তো শুধু তৃণমূলকে ভোট দেয় না, সকল দলকে ভোট দেয়। তাহলে আপনি না, আমি আপনাকে আবার বলছি, এটা আমরা বিহারেও দেখেছি যে 10,000 টাকা করে দেওয়া হয়েছে। দেখুন কিসের ভিত্তিতে মহিলারা তাদেরকে 1200 টাকা করে, 1500 টাকা করে বা 1000 টাকা করে দিচ্ছেন। তারপর কাস্ট বেসিসে ভাগ করা আছে, ওখানেও বৈষম্য। কারণ একটা মহিলা, তার আবার জাতি কেন দেখা হবে? সব মহিলাকে আপনি সমান দিন, কেন ভেদাভেদ হবে? ওবিসি বলে, জেনারেল বলে কম পাবে, আর এসসি এসটি বলে বেশি হবে। তার কারণ কি জানেন? এই রাজ্যের প্রত্যেকটা নির্বাচিত প্রার্থীকে এসসি এসটি ওবিসির ভোটের ওপর নির্ভরশীল হতে হয়, এবং তারা সব থেকে গরিব। গরিব একদিনের জন্য নয়, বংশ পরম্পরা গরিব। গরিব হয় কেন এটা জানতে হবে আমাদের। যে মানুষের শিক্ষা অভাব, যে মানুষের উপযুক্ত প্রশিক্ষণের অভাব, সে বংশ পরম্পরা গরিব থাকে। অর্থাৎ তার ভয়েস, তার নলেজ দাসত্ব করতে বাধ্য করছে। এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তার ছেলেমেয়েদেরকে কি করে রাখা হয়েছে? বেকার, দাস হয়ে পরিণত করা হয়েছে। যে এটা কিন্তু কোনো সমাধান নয়। আপনি যে মায়েটিকে 1200 টাকা আপনি অনুদান দিচ্ছেন, অনুদান কিসের ভিত্তিতে দিচ্ছেন? শুধু মহিলারাই বা কেন পাবে? বেকার ছেলে বা বেকার মেয়ে যার বয়স ধরে নিন 18 বছর, তাকে আপনি 1200 টাকা দিয়ে কাটিয়ে দিলেন। তার তো পাওয়া উচিত প্রতি মাসে ন্যূনতম 22,000 টাকা বেতন। একজন গ্রুপ ডি কর্মচারী 22 থেকে 25,000, সেখানে 1200 টাকায় কী করে তার সংসার চলে?
আপনারা প্রশ্ন করুন যে 1200 টাকা নয়, আমাকে যদি দিতেই হয় 22,000 টাকার চাকরি দিন, প্রশিক্ষণ দিন, আমিও বাঁচতে চাই বাঁচার মতো করে। সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে, কারোর দয়ায় সেটা আসেনি। আমার বিপ্লবী, আমার বাবা সাহেব আম্বেদকরদের সেই সংগ্রামী অধিকার আমরা অর্জন করেছি। আচ্ছা, আগামী বিধানসভা নির্বাচনে কোন আসন থেকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন? এটা দল ঠিক করবে, আমি এই ব্যাপারে এখন কোনো মতামত করতে রাজি নই।